প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের অর্জন ঐতিহাসিক, বললেন প্রেস সচিব। শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ। সংস্কার কমিশনের সুপারিশ ইসির ক্ষমতা খর্ব করবে, বললেন সিইসি। তফসিল ঘোষণাকালে নিবন্ধিত থাকা দল নিয়েই নির্বাচন। অনিয়ম দুর্নীতির দায়ে শেখ হাসিনার মেয়ে পুতুলকে ফেরানোর চেষ্টায় দুদক। গণহত্যার মামলায় র্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে পরোয়ানা। এবং র্যাব, পুলিশ, আনসারের নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পোশাক নয়, মানসিকতার উন্নয়নে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। নানা গুজব ছড়িয়ে পলাতক শেখ হাসিনার দোসররা পরিস্থিতি ঘোলা করতে চাইছে বলে অভিযোগ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই নিয়ে অন্তর্বর্তী সরকার চিন্তিত নয় বলেও জানান তিনি। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সফর থেকে বাংলাদেশের অর্জন ঐতিহাসিক বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। সুইজারল্যান্ডের দোভাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বিস্তারিত জানাতে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। জানান, এ সফর থেকে বাংলাদেশের অর্জন ঐতিহাসিক। এছাড়া সোশ্যাল ইভেন্টে উনি অনেকগুলো ছিলেন। আপনার ডব্লিউএফ প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া $234 বিলিয়ন ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন, এই বিষয়টা উনি তুলছেনই। এই বিষয়টা বারবার ওনার কথা এসছে। এই টাকাটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা। এই টাকাটা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। তো এটা আমরা আমাদের সর্বোচ্চ এফর্ট দিয়ে এই কাজটা আমরা করছি। পলাতক শেখ হাসিনার দোসররাই নানা গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলা করতে চাইছে উল্লেখ করে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের চিন্তা নয় বলেও জানান তিনি। যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা, যদি এটা আইনের ব্যত্যয় হয়, অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয়, সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে। তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে। এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকারকে প্রোপাগান্ডা বলেও আখ্যা দেন প্রেস সচিব। আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। এজন্য অন্তর্বর্তী সরকার মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান তিনি। আপনি নিজস্ব হাউস আছে। আমরা মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যেই সব কাজ শেষ করতে হবে বলে মনে করেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। নির্বাচন ভবনে আরএফইডি সংলাপে তিনি আরও বলেন, সংস্কার কমিশনের কিছু সুপারিশ ইসির ক্ষমতা খর্ব করবে। এদিকে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার সময় নিবন্ধিত থাকা দলগুলো নিয়েই নির্বাচন হবে। রংপুর প্রতিনিধি শফিউল করিম শফিকের সহযোগিতায় এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন বিষয়ে ধারাবাহিক সংলাপের আয়োজন করছে ইসিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি। রোববারের সংলাপে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জবাব দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে আইনি জটিলতা না কাটায় নির্বাচনের প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। আইনের বাধার কারণে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে পারতেছি না। পার্টিকুলারলি ডিলিমিটেশন, রেজিস্ট্রেশন অফ পার্টিস, এই কাজগুলো আমাদের আটকে আছে। আমরা যেটা ভাগাভাগি করতে চেয়েছিলাম,
এটা করতে পারতেছি না। ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির ক্ষমতা খর্ব করতে পারে বলেও মত দেন নাসিরউদ্দিন। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এখানে কোনো সন্দেহ নাই, আমরা একদম নিশ্চিত। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। এদিকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার সময় নিবন্ধিত দলগুলো নিয়েই নির্বাচন হবে। ইভিএমে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করব না, এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার হবে কি হবে না এটা সময়ই বলে দেবে। আর আসাদ, মোহনা সংবাদ। নির্বাচনের কথা বললেই উপদেষ্টাদের চুল খাড়া হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পথে হাঁটার চেষ্টা হলে শেখ হাসিনার মতোই পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। উপদেষ্টা মণ্ডলীর সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, বিএনপি গত 15 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, একে অস্বীকার করার সুযোগ নেই। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা, কিন্তু এই কথা তারা বলে না, ভুলে গিয়েছে। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদকে দুর্বল উল্লেখ করে তারা বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের গণতন্ত্র পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি না, তবুও আমরা তাকে সমর্থন জানাবো। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সংসদ ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের প্রাথমিক সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে মামলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। রোববার দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন এসইউ সেলিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পারিবারিক রাজনৈতিক প্রভাব অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে 10 কাঠা প্লট আয়ত্ত করেন। এ ঘটনায় এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে পুতুল বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপটোকন ও অর্থ আদায় করতেন বলেও জানায় দুদক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে সেই প্রকল্পের অর্থ করমুক্ত করায় রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
রবিবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, এসব অভিযোগের বিস্তারিত তদন্ত করে পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুদকের অনুসন্ধানী দল। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবে। এছাড়া সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রী ব্যাংকে সন্দেহজনক লেনদেনের প্রাথমিক সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে মামলার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ ফরিদুল হক খান, সাবেক সংসদ সদস্য জামালপুর 2 ও সাবেক ধর্মমন্ত্রী, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যক্তিগত গোপনীয় লকার খুলেছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দুদক পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বাধীন কমিশনের 7 সদস্যের দল। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান হোক। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধ মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও 50% কম আসামি গ্রেপ্তার হয়েছে। কাজী পাপ্পুর প্রতিবেদন। কোটা আন্দোলনে যখন ফুসছিল গোটা দেশ, জ্বলছিল বিপ্লবের আগুন, তখন আন্দোলনকারীদের মাথার উপর আজরাইল হয়ে ঘুরছিল র্যাবের হেলিকপ্টার, যেখান থেকে নিরীহ মানুষকে গুলিবর্ষণ করা হয়। আর এসবের হুকুমদাতা ছিলেন র্যাবের তৎকালীন ডিজি হারুনুর রশিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতের চিফ প্রসিকিউটর জানালেন, তদন্তে উঠে এসেছে তারই নাম। হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন, এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে। 23শে মার্চ তারিখে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে যখনই তাকে গ্রেপ্তার করা হবে, তাৎক্ষণিকভাবে তাকে আদালতে উপস্থিত করা হবে। ট্রাইব্যুনালের মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে। মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি একমাত্র সেনাবাহিনীর অফিসার যিনি গ্রেপ্তার আছেন। এরকম আর অন্যান্য বাহিনীর সামান্য কিছু আছে, কিন্তু মোটা দাগে সিভিলিয়ান এবং পুলিশের সদস্যটাই বেশি। ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই হয়তোবা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি। এদিকে আসলে 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার 2 পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে আগামী 28 ও 30 জানুয়ারি জিজ্ঞাসাবাদের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত, তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়াদের মধ্যে এখনও 7 শতাধিক বন্দী ধরা পড়েনি বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি জানান, সে সময় 2200 মতো কয়েদি পালিয়ে গেলেও 1500 জনকে গ্রেপ্তার করা হয়। বাকি 7 শতাধিক কয়েদিকে ধরতে চেষ্টা চলছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে কোনো ঘাটতি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনায় পুলিশের নতুন পোশাক। শুধু পুলিশ নয়, র্যাব এবং আনসার বাহিনীর নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 3 বাহিনীর নতুন পোশাক নিয়ে অনেকে হাস্যরস করছেন। বিশেষজ্ঞরা বলছেন, পোশাক নয়, পুলিশের মানসিকতা উন্নয়নে কাজ করতে হবে। আর আইনজীবীরা বলছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যার কারণে পোশাক বদল করতে হবে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। র্যাব হইল পুলিশ, পুলিশ হলো গার্ড, আর আনসার হইল চকিদার। 3 বাহিনীর পোশাক পরিবর্তনের সমালোচনা ঠিক এমনভাবেই করেছেন মাসুদ করিম নামে এক ব্যক্তি।
র্যাব, পুলিশ আর আনসার বাহিনীর নির্বাচিত পোশাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রল করেন নেটিজেনরা। অনেকেই পোশাক বদলকে মশকরা হিসেবেই দেখছেন, কেউ কেউ তো রীতিমতো হাস্যরসও করছেন। র্যাব আর পুলিশ থেকে আনসারের পোশাককেই এগিয়ে রাখছেন অনেকেই। জুলাই বিপ্লবে র্যাব, পুলিশ আর আনসারের বিভৎস তৎপরতা দেখেছে দেশবাসী। তাদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ, তাই তো আস্থা সংকটও প্রকট হয়েছে। নানান উদ্যোগ নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটানো সম্ভব হয়নি। শুধুমাত্র পোশাক পরিবর্তন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে সেবা সঠিকভাবে তারা যে কাজটি করার কথা বা সেবা দেওয়ার কথা সেই প্রক্রিয়াতে নেওয়া যাবে, এটা আমার মনে হয় না। এসব সংকট নিরসনে সংস্কারের অংশ হিসেবে 3 বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই পোশাকে দেখা যায় পুলিশের রং আয়রন, র্যাবের জলপাই আর আনসারের নতুন রং গোল্ডেন হুইট। তবে পোশাক নয়, মনের রং বদলাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন আইনজীবীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তন করলে তাদের যে আচরণগত পরিবর্তন বা সেবা করার যে মানসিকতা সেটা পরিবর্তন হবে, এটা ভাবার সুযোগ নেই। এরই মধ্যে আসলে এই পরিবর্তনটা করতে গেলে দেশের একটি অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা যাচ্ছি, সেই ক্ষেত্রে একটি প্রচন্ড চাপ সৃষ্টি হবে। সংস্কার করে জঞ্জাল সাফ করে হাইলি মোটিভেটেড বাহিনী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এসব বাহিনীর সদস্যরা একটানা কাজ করতে গিয়ে হতাশায় ভোগেন। তাই নিরাপত্তা বিশ্লেষক ডক্টর তৌহিদ মনে করছেন, পোশাক নয়, তাদের মনোবল বৃদ্ধি আর দুর্নীতি রোধে গুরুত্ব দেওয়া উচিত। পুলিশকে পুলিশ হতে যে উপকরণগুলো দরকার সেগুলো সবার আগে প্রয়োজন। এর মধ্যে হলো তার যে সুযোগ সুবিধার প্রসঙ্গ, তার প্রশিক্ষণ কিংবা তার জনবান্ধব হয়ে কাজ করার যে প্রেক্ষাপটে তার কর্মঘণ্টা নির্ধারণ করা, তার কার্যকরীভাবে কাজের পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে উপকরণগুলোর নিশ্চিত করা, সহজলভ্যতা থাকা, পুলিশ কাজ করতে গিয়ে যে ধরনের ঝুঁকির মধ্যে পড়ে, নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে, সেই ঝুঁকিগুলো কিভাবে প্রশমিত করা যায়, এই প্রসঙ্গগুলো পোশাকের চেয়েও অনেক বেশি প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত এসব সদস্যরাও নতুন ইউনিফর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর এসব পোশাক পরিবর্তনে তাদের মতামত নেওয়াটা জরুরি ছিল বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। মূল যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করেই ঠিক করার নিয়ম হলো এটাই, অর্থাৎ বিধান সেটিই বলে। কিন্তু আলোচনাটা যে পর্যাপ্ত হয়নি, এটি সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ কিংবা পুলিশের যারা সদস্য আছেন হয়তো তারা সরাসরি বলতে পারছে না, কিন্তু আকার ইঙ্গিতে তারা তো নানা ধরনের কথা বলছেন। পোশাক পরিবর্তন করে ভিজুয়াল ইমেজ পরিবর্তনের চেষ্টা ইতিবাচক হলেও রং নির্বাচন নিয়ে রয়েছে প্রশ্ন। তবে পোশাক পরিবর্তনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য স্বাধীন দেশ অনুযায়ী নতুন পোশাক নির্ধারণ করে, কিন্তু আমাদের বাস্তবতাগুলো তো সেরকম না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যাচাই বাছাইয়ে ভুল স্বীকার করেছেন প্রতিষ্ঠানের ডিজি মোহাম্মদ আজম। তিনি বলেন, তালিকায় নাম আসা ব্যক্তিদের গণহত্যা এবং গণবিরোধী রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে পুরস্কার বাতিল হবে। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সাহিত্য পুরস্কার প্রদান প্রক্রিয়াতেই গলদ আছে, এজন্য পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে। রিপোর্ট করছেন নাসির উদ্দিন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য বৃহস্পতিবার 10 জনের তালিকা প্রকাশ করা হয়। এরপরই শুরু হয় সমালোচনা। এর প্রেক্ষিতে 2 দিনের মাথায় সেই তালিকা স্থগিত করে বাংলা একাডেমি। এসব নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, যাচাই বাছাইয়ে কিছু সমস্যা হয়েছে। কেউ কেউ গণহত্যায় সম্পৃক্ত আছে কিনা সেটি গোয়েন্দাদের মাধ্যমে তদন্ত করা হবে। গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ হয়, যে অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। এই ঘটনায় ভুল স্বীকার করেন বাংলা একাডেমির ডিজি। প্রথম কথা হলো যে এটা আমাদের ভুল হয়েছে। প্রাথমিক আলামত পাওয়ার কারণে আমরা পুরো ব্যাপারটা রিভিউ কমিটিতে নিয়েছি। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়াতেই গলদ আছে। একাডেমিতে বিশেষ মত ও গ্রুপের প্রাধান্য স্পষ্ট। কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই 2-3টা অপশন দেওয়া হয়, যে 2-3টা অপশনের সবগুলোর মধ্যেই গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটি কিছু করা থাকে না। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জন, তাহলে এই নির্বাচক কমিটি 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকম একটা অদ্ভুত সিস্টেম।
গঠনতন্ত্র সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে বাংলা একাডেমিতে সংস্কার করা হচ্ছে বলেও জানান মোস্তফা সরওয়ার ফারুকী। পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, এটার জন্যই কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান সময়ে রাজস্ব আদায়কে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে যৌক্তিক পন্থায় কর আহরণে সরকার বেশি মনোযোগী বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসে এনবিআরের সেমিনারে তিনি একথা বলেন। এতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সহজ সেবা দিতে অনলাইনে কর দান প্রথা চালু হয়েছে। মনিরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। আয়কর রিটার্ন দাখিলের ঝক্কি বহুদিনের, তবে এবার অনলাইনে কোনো রকম হয়রানি ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন করদাতারা। আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইনে রিটার্ন জমার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 14 লাখ। ইতিমধ্যেই দাখিল করেছেন 12 লাখ করদাতা। ব্যবসা বাণিজ্য করার সময় যত রকমের সমস্যার মধ্যে পড়েন আমাদেরকে রিপোর্ট করেন। সরকারের একটা অনলাইন গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম আছে, জিআরএস, অত্যন্ত আধুনিক। সেখানে ডিটেইল লেখা যায় আপনি কোন কাজে গিয়ে কোথায় সমস্যা পড়লেন। এই সমস্যাগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা অ্যাড্রেস করতে পারি এবং আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারি। অর্থ উপদেষ্টা বলেন, শুধু রাজস্ব আহরণই নয়, ব্যয়ও যৌক্তিক করার উপর জোর দিচ্ছে সরকার। আমরা এবার চেষ্টা করছি আমাদের রাজস্ব আহরণ যদি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়, মানে আয় করে যাব তবে সরকার বা তার অন্যান্য আনুষঙ্গিক সংস্থাগুলো ব্যয় করতে থাকবে, সেটা কাম্য না। বাজারে চাল ছাড়া সব পণ্যের দামই কম দাবি করে অর্থ উপদেষ্টা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এই মুহূর্তে অর্থনীতি সংস্কার জরুরি। রাজনৈতিক সংস্কার, তারপর অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসেস, কিন্তু আমি মনে করি সেগুলি নিশ্চয়ই দরকার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা অর্থনৈতিক। বাংলাদেশ সহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত 186 দেশে একযোগে পালন হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এবারের প্রতিপাদ্য কাস্টমস সেবাই প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। এখন তো তার সময় বেশি নেই, আমাদেরকে আধুনিক যুগে প্রবেশ করতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কর্তৃত্ববাদী সরকারের নেয়া বিদ্যুৎ খাতে মহাপরিকল্পনায় স্বার্থের দ্বন্দ্ব রয়েছে দাবি করে এটি বাতিল করে নবায়নযোগ্য জ্বালানির পথে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার তাগিদ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রোববার সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানির শক্ত নীতি কাঠামো তৈরিতে 12 দফা দাবিও তুলে ধরেন তিনি। কর্তৃত্ববাদের পতন হয়েছে, কর্তৃত্ববাদী চর্চার পতন হয়নি। কাজেই সেই জায়গায় এখনো কিন্তু বিভিন্নভাবে জীবাশ্ম জ্বালানির লবি তৎপর রয়েছে। সেই লবি তৎপরতাকে বানচাল করতে হবে আমাদের সবাই মিলে, এবং তার মাধ্যমে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরের দিকে অগ্রসর। চীনের সঙ্গে বাংলাদেশের ভাষাগত বন্ধন আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার গাজীপুরের শফিপুরে চায়না লং লিভ ফ্রেন্ডশিপ আয়োজিত শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। চীন ইতোমধ্যে বাংলাদেশে অনেক কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছে বলেও জানান জামায়াত আমির। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরো সুদৃঢ় হোক, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরো সুদৃঢ় হবে। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবে। দেশের বাইরের খবর। উত্তর আফ্রিকার দেশ সুদানের একটি হাসপাতালে ড্রোন হামলায় 67 জনের মৃত্যু হয়েছে। আর মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মারা গেছে জাতিসংঘের 13 শান্তিরক্ষী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গত শুক্রবার উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলা চালায় আধা সামরিক বাহিনী আরএসএফ। প্রাথমিকভাবে 30 জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে তা বেড়ে হয় 67 জন। সুদানের দারফুর অঞ্চলের এল ফাশারের সবশেষ যে কয়টি হাসপাতালের কার্যক্রম সচল রয়েছে এটি তারই একটি। 1.5 বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে মুখোমুখি অবস্থানে রয়েছে আধা সামরিক বাহিনী আরএসএফ ও সেনাবাহিনী। 2023 সালের এপ্রিলে দারফুরের পশ্চিম অঞ্চল দখল করে নেয় আরএসএফ। এদিকে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘের 13 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। নিহতদের 9 জনই দক্ষিণ আফ্রিকার বলে জানিয়েছে বিবিসি।
দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রা ব্যর্থ করে দেওয়ার সময় 9 জন সৈন্য নিহত হয়েছেন। বাকিদের 3 জন মালাউয়ান এবং 1 জন উরুগুয়ের। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বিদ্রোহীদের সহায়তায় কঙ্গো সীমান্তে জড়ো হচ্ছেন রুয়ান্ডার সেনারা। তারা যে কোনো সময় কঙ্গোতে হামলা চালাতে পারে। ইতোমধ্যে গোপনে কয়েকশো সেনা সীমানা পেরিয়ে প্রবেশ করেছে বলেও জানিয়েছে দি গার্ডিয়ান। কঙ্গোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মিশর ও জর্ডানকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই পরিকল্পনা ঘিরে গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগত নিধনের আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। এদিকে ইসরায়েল এবং মিশর বাদে বিশ্বের সব দেশে সহায়তা স্থগিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে স্থগিতাদেশ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই আদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ইসরায়েল এ বোমা সরবরাহ করে ফিলিস্তিনে আরও ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলেই বাইডেন এ সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। এদিকে গাজা পরিষ্কারের লক্ষ্যে গাজাবাসীকে প্রতিবেশী দেশ জর্ডান ও মিশরে স্থানান্তর করাতে চান ট্রাম্প। তিনি বলেন, বর্তমানে গাজা আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপ। সেখানে প্রায় সবকিছুই ধ্বংস করে ফেলা হয়েছে। এই অবস্থায় তাদের জন্য অন্য জায়গায় আবাসন তৈরি করা প্রয়োজন। তবে ট্রাম্পের এই পরিকল্পনা ঘিরে গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগত নিধনের আশঙ্কা প্রকাশ করছে অনেকে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল আল আরিয়ান আল জাজিরাকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এদিকে 90 দিনের জন্য বিদেশে সব ধরনের সহায়তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তবে ইসরায়েল ও মিশরের জন্য জরুরি খাদ্য ও সামরিক সহায়তা অব্যাহত থাকবে। এ সিদ্ধান্ত বিদেশি সাহায্য কর্মসূচির ওপর অনেক বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা। উন্নয়ন সহায়তা বন্ধ হলে বিশ্বের অনেক দরিদ্র দেশ বিপাকে পড়বে বলেও মত দেন তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের অর্জন ঐতিহাসিক, বললেন প্রেস সচিব। শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ। সংস্কার কমিশনের সুপারিশ ইসির ক্ষমতা খর্ব করবে, বললেন সিইসি। তফসিল ঘোষণাকালে নিবন্ধিত থাকা দল নিয়েই নির্বাচন। অনিয়ম দুর্নীতির দায়ে শেখ হাসিনার মেয়ে পুতুলকে ফেরানোর চেষ্টায় দুদক। গণহত্যার মামলায় র্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে পরোয়ানা। এবং র্যাব, পুলিশ, আনসারের নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পোশাক নয়, মানসিকতার উন্নয়নে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।